হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? তেমন কিছু না, বাদ দে। আমি বাদ দিব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস, জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তো কষ্ট লাগবে, কারণ আমি তোর সেরা বান্ধবী হয়েও তোর কাছে এত বড় সত্যি কথাটা লুকিয়েছি। কি হয়েছে তোর? আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন রাবিতে পড়তো, ছুটিতে বাড়ি এসেছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতে বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টুমি ফাইজলামি করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল, মাঝখানে আমাদের দুজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। আমি ফাইজলামি করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ের সাথে আমার ওইরকম কিছু নেই, এটা আম্মুকে বলার পর আম্মু বলেছে এই বিষয়ে আলোচনা আরো 1 বছর আগে নাকি হয়েছিল, যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ের বন্ডিংটা কেমন হয়। এসব জানার পর আমি আরো বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সবকিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমার প্রপোজ করে বসায়। তখন রাগ করে মামার বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল, তাই আম্মু ভাইয়ের সাথে আমাকে কথা বলতে দিত। আমি না চাইতে ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, ওইভাবে কথাও হতো না। একদিন আমি আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবি পোস্ট করা, যার সবগুলোতে রোমান্টিক ক্যাপশন। আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করে যে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড। শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে, আরো কত কি। সেদিনের পর একটা কথা মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবু একান্ত আমার হোক। এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন ব্যাপারটা ভুলে যাওয়াই ছিল একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি। এরকম একটা ঘটনা শুনে তুই নিজে মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃত তোকে দিব, এতটা নিষ্ঠুর আমি নই। তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মুকে মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়। তাদের নজরে আমার মামাতো ভাই একদম নিষ্পাপ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়ে মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটাই জানে। বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু এই সম্পর্কে আগ্রহী ছিল না। তুই কি এখনো নাকি মিস করিস? প্রয়োজনে দুর্বাকাশে ফাঁস দেব, তবুও দুশ্চরিত্রা বেটাকে মিস করব না। আপু, আম্মু তোমাদের ডাকছে, চলো। জিমিন সচরাচর তেদের বাসায় আসে না। হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। জিমিন অল্প নাস্তা করে তের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় সুগা বাড়িতে আসে। ভাইয়া, বল। খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খিদে নেই বলে সুগা উপরে চলে গেছে। তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব এত অনিয়ম? আসলে ভাইয়া তোকে দেখে লজ্জা পেয়েছে। তোর ভাই লজ্জাও পায়? তোর কি আমার ভাইকে ছেঁচড়া মনে হয়? আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলেছি। আমাকে মাফ করে দে। করতে পারি, একটা শর্তে। কি শর্ত? তুই আমার কিছু না। জিমিন আরো কিছুক্ষণ গল্প করে চলে গেছে। জিমিন কোথায়? চলে গেছে। আমাকে ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। আমি জিমিনকে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ভাইয়া জানো, জিমিনের মনটা আজকে ভীষণ খারাপ। কেন? জিমিনকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। ছেলের নাম কি? কি করে? নাম ঠিকানা জানি না। জিমিনের মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। তারপর জানতে পেরেছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিয়েছে। কবে ভাঙছে? 3-4 বছর আগে। 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? আমাকে আজকেই শেয়ার করেছে। 4 বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরও বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতে চাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে আমি কি এখনো সেসব নিয়ে বসে আছি? ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? সময় হলে তোকে জানাবো। তে নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি আর জিমিন দুজনেই আমার খুব প্রিয়। আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন জিমিনকে জানিয়েছি, তেমন জিমিনের অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই দুজনকে এক করে দিব। কিন্তু কিভাবে করব? আমার জঙ্কুক ভাই কই? রাতের বেলা তে সকিনা রুমে আসে। আচ্ছা সকিনা, জিমিনকে তোর কাছে কেমন লাগে? জিমিন আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে?
এভাবে না, অন্যভাবে। অন্যভাবে মানে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? জঙ্কুক ভাইয়ার? সখিনা, জঙ্কুক ভাই শুধু আমার। সুগা ভাইয়ার? হ্যাঁ। জিমিন আপু কি ভাইয়াকে পছন্দ করবে? জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতে পারে। হলে খুব ভালো হবে আপু। জিমিন আপুকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে। তাছাড়া ভাইয়ার পাশে মানাবেও ভালো। জঙ্কুক বাড়িতে নেই, এক সপ্তাহ হয়ে গেছে। বাড়ির সবাই ফোন থেকে শুরু করে খোঁজাখুঁজি করেই যাচ্ছে। একদিন বিকেলে ইয়জনকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিন বলল, তোর কি শরীর খারাপ? না, মনটা খারাপ। জঙ্কুক এখনো বাসায় ফিরে নাই। কোন আছে, কি অবস্থায় আছে আল্লাহই জানে। ওদের বাবা ছেলেদের কর্মকাণ্ডে আমি আর কুলাতে পারছি না। তের আব্বু যেমন রাগ দেখায়, জঙ্কুকের আব্বুও তেমন রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না। ছেলেটা এসব কত সহ্য করবে? তের আব্বা কিছুদিন ধরে রাতের বেলা ঘুমায় না, সারাক্ষণ খালি দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাই কল দিয়ে জঙ্কুকের কথা জিজ্ঞাসা। তের আব্বুকে তো আমি চিনি, রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে জঙ্কুকের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাইরে গেলেই ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না। সেদিন তের আব্বু চিল্লাচিল্লি করার পরও জঙ্কুক বেশ শান্ত ছিল, কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারলো না। জিনু ভাবি, একটা কথা কই? কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল কি বলবি? না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল? বাসার নিয়ম নীতি ভুলে গিয়া অনেক একটা কল্পনায় ডুইবা আসিলাম, যেটা কখনো সম্ভব না। ওইসে থাক, বাদ দাও। রাতের বেলা কি রান্না? এর মধ্যে নামজুন আর সুবিন বাসায় ফিরেছে। আচমকা তে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। হাতে সুগার ফোন, পেছন থেকে সুগা ডাকছে, বনু শোন, কি হয়েছে? আব্বুকে দেখেই সুগার গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। সুগার পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝোলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড়াব্বুকে দেখেই সুগা গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে তে জঙ্কুকের খোঁজ নিতে সুগার রুমে গিয়েছিল। সুগা ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞাসা করতে পারেনি। হঠাৎ সুগার ফোনে কল বাজতে শুরু করে। ভাইয়া, তোমার ফোনে কল এসেছে। দেখ কে কল দিয়েছে, রিসিভ করে বল আমি ব্যস্ত। ভাইয়া এইটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, সুগা, আমি জঙ্কুক। জঙ্কুক ভাই? জঙ্কুক কল কেটে দিয়েছে। এমন সময় সুগা ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছিল? তে উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। কিছু হয়েছে? এইমাত্র ভাইয়ার ফোনে জঙ্কুক ভাই কল দিয়েছিল, আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। কি? ভাইয়া কল দিয়েছিল? নামজন সহ সবাই সুগার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগা সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ের সত্যি যোগাযোগ নেই, আমি জানি না কিছু। আমার সাথে যদি ভাইয়ের যোগাযোগই থাকতো তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? তোমার সাথে জঙ্কুকের যোগাযোগ আছে কিনা সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমাদের সামনে জঙ্কুকে কল দিবে। ফোনটা লাউড স্পিকারে দিয়ে কথা কইবা। সুগা কাপা কাপা হাতে ডায়াল করলো সেই নাম্বারে। জঙ্কুক ফোন রিসিভ করে বলল, কিছু বলবি? ভাইয়া, কোথায় তুমি? আছি কোথাও। ওকে বলে দাও যেখানেই আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালনও তাকেই করতে হবে। রাগ যে দেখি আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। শুনেছো? হ্যাঁ। খালি শুনলেই হইতো না, যেনই আসো রাত 10টার মধ্যে বাসায় ফিরো। আচ্ছা। নামজান আর সুবিন নিজেদের রুমে চলে গেছে। জঙ্কুকের সাথে কথা শেষ করে জিন রুমে এসে রাগ দেখিয়ে বলল, ছেলেটা রাগ দেখিয়ে বাসা থেকে চলে গেছে, এক সপ্তাহ ধরে বাসায় ফিরছে না। তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না? শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়ার ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি, তারপরেও আমি আরো 3 দিন ছাড় দিয়েছি। কিন্তু সে নিজ দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কি হবে? প্রজেক্ট নেয়ার আগে যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমি এখন তার জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা নিয়ম নীতি করলেন, কখনো ছেলেটার সাথে বসে কথা বলেছেন? ছেলেটা কি চায় জানতে চেয়েছেন? তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? না। তাহলে বোঝো কেমন ছেলে তোমার। আপনার জন্য কেমন হয়েছে? জিন রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছে। খানবাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। জিন জঙ্কুকের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। তে সোফায় বসে আছে, সামনে টিভি চলছে। তবে তের নজর মেন গেটে।
অনেকক্ষণ পর জঙ্কুক বাসায় আসে। জঙ্কুককে দেখেই তে টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। জিন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। জঙ্কুক আম্মুর সাথে কথা বলার ফাঁকে তেকেও এক পলক দেখে নিল। জঙ্কুক বেশি কথা না বলে ফ্রেশ হতে উপরে চলে যায়। কিছুক্ষণ পর নামজনের ডাকে জঙ্কুক নিচে আসতে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। নিজেকে কি মনে করো তুমি? আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করছো আমার সাথে? সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। এক সপ্তাহ উদাও হয়ে গিয়ে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেওয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ। আগামী 3 দিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাইজান, তোমার কি মাথা ঠিক আছে? ফোলাডা এক সপ্তাহ পরে বাসায় ফিরছে। আগে খাওয়া দাওয়া করাইবা, তা না করে ব্যবসা নিয়ে আলোচনা শুরু করছো। শোনো জঙ্কুক, তোমার আব্বুর কথায় কিছু মনে কইরো না। খাইবা আইও। সরি চাচু, সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। দূর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানেরা ভুল করবে, আর এটাই স্বাভাবিক। যা হয়েছে ভুলে যাও। তে আর সকিনা ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। সুগা বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। যে হোক 2 দিন হলো সিলেটে গেছে। খাবার টেবিলে নামজন, সুবিন, তে, সকিনা আর জঙ্কুক। তে জঙ্কুকের বিপরীতে বসা। স্বাভাবিকভাবেই বারবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে, কিন্তু জঙ্কুক প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। জঙ্কুকের কর্মকাণ্ডে তে একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে। নামজনা অল্প রাগ দেখালেও সুবিন একবারের জন্য মুখ কালো করে কথা বলেনি। তে খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। জিমিনকে কল দিয়ে জঙ্কুকের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছন থেকে জঙ্কুক ডাকলো, ম্যাম। তে আটকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। জঙ্কুক আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? তে আর চোখে জঙ্কুককে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। ভালো। বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরেও একবারের জন্য কল দিয়ে আমার অবস্থা জানার প্রয়োজন মনে করলো না। এত মিষ্টি মানুষ কিভাবে হয়? কেমন আছেন? বেঁচে আছি। ঠিক আছে। জঙ্কুক চলে যেতে নিলেই তে আবারও ডাকলো, জঙ্কুক ভাই, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি। আর একটু হলে আমি মরে যেতাম। জঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহেই এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। সমাজ যত এগোচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। জঙ্কুকের ভাবগতিতে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে জঙ্কুক একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফিরে না। ইদানিং জঙ্কুক তের সাথেও তেমন কথা বলে না। তে কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয়, নিজে থেকে কিছু বলে না। তে কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে। জঙ্কুকের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে নামজন জঙ্কুককে উদ্দেশ্য করে বলল, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? না, বলা হয়নি এখনো। কিসের ফ্লাইট? কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? জঙ্কুক, কিছু বলছিস না কেন? একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। পড়াশোনার নাম করে 7টা বছর দূরে ছিলি, কিছু বলিনি আমি। আর সহ্য করতে পারবো না। কোথাও যাবি না তুই। আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম ধরে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সার প্রয়োজন নেই আমার। আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজে বুঝে শুনে এই প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরো 4-5 মাস আগে নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এর জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। তোরা বয়স কি বলছিস জঙ্কুক? মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু। এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। জঙ্কুক, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? না, আমার কিছু বলার নেই। তে রুমে সে দরজা বন্ধ করে সে যে দেয়াল ঘেঁষে বেলকনিতে বসেছিল, সারাদিন 1 ইঞ্চিও নড়েনি। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। এমন সময় জঙ্কুকের কল আসে। তুই কি আমাকে বাঁচতে দিবি না? আমি মারা গেলে শান্তি পাবি? বাজে কথা বলবেন না। কেন বলবো না? এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না। এটা কি ঠিক? ফোনের কাছে ছিলাম না আমি। কোথায় ছিলি? দুপুরে খেয়েছিস? না। 1 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি। আমার জন্য অপেক্ষা করতে না হয়। আমি বের হব না।
আমি সিদ্ধান্ত চাই নিতে, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। তে আর কিছু বলতে পারলো না। তীব্র অনিচ্ছা থাকা সত্ত্বেও 1 ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে পড়লো। খেয়ে এসেছিস? সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে থেকে কাউকে কিছু বলিনি। কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্ততপক্ষে বুঝবি। প্রয়োজন হলে অবশ্যই যাবেন। তুই কি এখনো রেগে আছিস? না, আপনার কি শরীর খারাপ? চল উঠি। এরপর জঙ্কুক তেকে নিয়ে শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে তের জন্য একটা স্মার্ট ওয়াচ কিনে ফোনের সাথে কানেক্ট করে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত এটা পরে থাকবি। তোর অবহেলা যদি আমার একটা কল মিস হয় তারপর বোঝাবো। ওখানে গেলে কি আমার কথা মনে থাকবে আপনার? মনে থাকবে না কেন? বাসায় কখন যাব? কেবল আজকের রাত। কাল থেকে যখন তখন জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো থাকতে পারবি। নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হলো আমার না। এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। কেন? আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। এর জন্য কেনাকাটা শেষ করে সুগাকে কল দিয়ে আসতে বলে জঙ্কুক তেকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। জঙ্কুক চলে যেতেই 3টা মেয়ে তের সামনে এসে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজুগুজুও করেছে, তবে বয়সে তের থেকে অনেক বড় হবে। তোমার পাশে ছেলেটা জঙ্কুক ছিল না? হ্যাঁ, কেন? তুমি বুঝি জঙ্কুকের গার্লফ্রেন্ড? জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? আপনারা কারা আর জঙ্কুক ভাইকে কিভাবে চিনেন? জঙ্কুককে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? উনি আমার চাচাতো ভাই, কিন্তু আপনারা কারা? ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য জঙ্কুক কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। অবশ্য বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার প্রশ্নই ওঠে না। আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ শপিং মলে জঙ্কুককে দেখলাম, তার পাশে তুমি ছিলে। জঙ্কুকের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই জঙ্কুকের প্রেমিকা হবে, তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে জঙ্কুকের মতো একজন মানুষ পেয়েছো। যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ, এখন আসি। চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে। আপনারা বসুন, আমাদের সাথে ডিনার করুন। জঙ্কুক যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। তাছাড়া ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে জঙ্কুক হাত মুখ ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে তের দিকে তাকালো। তে তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কে এসেছিল? আপনার গার্লফ্রেন্ড এসেছিল। আমার গার্লফ্রেন্ড মানে? আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় সুগা এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞাসা কর। কি হয়েছে বলো? একটা মেয়ে এসে বলেছে জঙ্কুক ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। কোনটা এসেছিল? কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? জঙ্কুক টেবিলের নিচে সুগার পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তাই দেয় না। আমি জানি। খাওয়া দাওয়া শেষ করে বের হতেই জঙ্কুক বলল, সুগা তুই ওকে নিয়ে বাসায় যা। আপনি বাসায় যাবেন না? ইয়োনাদের সাথে দেখা করে বাসায় ফিরবো। তাড়াতাড়ি ফিরবেন। তে বাসার মেইন গেট পার হতে না হতেই সবাই এক দৃষ্টিতে এদের দিকে তাকালো। কিছু জিজ্ঞাসা করতে যাবে এমন সময় পেছন থেকে সুগা এসে বলল, কি রে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। তে রুমে চলে গেছে। কোথায় গিয়েছিলে? বনুকে নিয়ে একটু শপিং এ গিয়েছিলাম। তুমগো দুই ভাই বোনদের না একলগে বাইরেতে আমি বারণ করছি? মনে ছিল না। এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে দিয়ে আমি বাইকে আসবো, তাহলে হবে তো? বোনকে একা নিয়ে গেলে, সকিনা আর বান্টুকে নিয়ে গেলে না কেন? 3জনকে একা সামলানো সম্ভব না, অন্য কোনো দিন সবাইকে নিয়ে যাব। জঙ্কুক কোথায়? ইয়োনো ভাইয়াদের সাথে অফিসিয়ালি মিটিং করছে। অফিসিয়ালি মিটিং করে? ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো ইয়োনো ভাইয়া আর কাইলা ভাইয়াকে নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। বাসায় ফিরবো কখন? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। সুগা স্বাভাবিকভাবে রুমে চলে গেছে। তে রুমে এসে ভাবতে লাগলো আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো জঙ্কুকের দেশ ছাড়ার কথা হচ্ছিল। জঙ্কুক আকুল কণ্ঠে বারবার তেকে জিজ্ঞাসা করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ তে, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ। অথচ তে সেদিন একবারের জন্য মুখ খুলেনি। এমনকি
জঙ্কুকের আকুল কণ্ঠে বলা কথাগুলো মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন জঙ্কুককে কাটা বেছানো পথকে বেছে নিতে হয়েছিল। তখন জঙ্কুক বাড়ি ছাড়া সবচেয়ে বেশি খুশি হয়েছিল তে, অথচ আজ সম্পূর্ণ উল্টো। জঙ্কুকের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনেই মেয়েটা আত্মরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে জঙ্কুক চলে যাবে, এটা কোনোভাবেই মানতে পারছে না। হঠাৎ মনে পড়ে জঙ্কুকের 3 বান্ধবীর কথা, যাদের মধ্যে একজন বলেছিল তুমি তবে সে, যার জন্য জঙ্কুক কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার প্রশ্নই আসে না। তে রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। তবে কি জঙ্কুক ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? যদিও তে শিওর না, এটা কেবল সন্দেহ। তবুও তে স্তব্ধ হয়ে গেছে। 9 বছর যাবৎ জঙ্কুক ভাইকে কত কষ্ট দিয়েছে, সেসব ভেবেই তের কলিজা কাঁপছে। কোনো কিছু ভেবে না পেয়ে ছুটলো জঙ্কুকের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে, ঘড়ির কাঁটা 12টার ঘরে। জঙ্কুকের রুমের দরজা চাপানো। তে ছুটে গেল রুমের ভেতর, কিন্তু জঙ্কুক রুমে নেই। রুমে লাগেজের সাথে প্রয়োজনীয় সবকিছু গোছানো। রুমে ফোন দেখে শিওর হলো জঙ্কুক বাসায় আছে। জঙ্কুককে রুমে না পেয়ে তে ছাদে গেল। জঙ্কুক ছাদে কার্নিশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তে পেছন থেকে জঙ্কুককে জাপটে ধরে হাউমা করে কান্না করতে শুরু করে। তের অবাক কান্নায় জঙ্কুকের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। জঙ্কুক এক হাতে নিজের 2 চোখ মুছে তেকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরলো। তে এবার জঙ্কুকের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। তের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। পূর্ণিমা চাঁদে আলোকিত ছাদে জঙ্কুক আর তে ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে তের কান্নার মাত্রা বেড়ে চলেছে। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে জঙ্কুক আচমকা নিজের এক হাত তের কোমরের কিছুটা উপরে, আরেক হাত পিঠ বরাবর রেখে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুকের স্পর্শ অনুভব করা মাত্র তে জঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাঁকুতে শুরু করেছে। এই প্রথমবার জঙ্কুক তেকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতে সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করছে। এর আগে যতবার ধরেছে ততবারই জঙ্কুক দূরে থেকেছে, তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব নেই। তে জঙ্কুকের বুকে বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, অথচ তে থামছেই না। জঙ্কুক বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। জঙ্কুক ভাই আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। এই বিস্তৃত নক্ষত্র মণ্ডলকে সাক্ষী রেখে জঙ্কুক থেকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর তে যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। তের কোনো ইচ্ছে আমি জঙ্কুক অপূর্ণ রাখবো না, কথা দিলাম। একটু ধৈর্য রাখ প্লিজ। আমি এই বেশি আর ধৈর্য রাখতে পারছি না জঙ্কুক ভাই, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোর কিছু হলে আমিও বাঁচতে পারবো না। তের পিঠ থেকে হাত সরিয়ে জঙ্কুক তের 2 চোখ মুছে দিয়েছে। তে তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে আছে। ম্যাম, আমাকে 5টা মাস সময় দেওয়া যাবে? মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলে 149 দিন চলবে। হঠাৎ অনুভব করলো জঙ্কুকের পিঠ থেকে তের 2 হাত সরে গেছে। তের শরীর হেলে পড়ছে। জঙ্কুক তড়িৎ বেগে তেকে 2 হাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এই তে, কি হয়েছে তোর? তে নিস্তেজ দেহ জঙ্কুকের গায়ে পড়ে আছে। জঙ্কুক অনর্গল ডাকছে, কিন্তু তের হুঁশ নেই। জঙ্কুক থেকে সোফায় হেলান দিয়ে বসিয়ে পানি এনে তের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে, আর অবিরত ডেকে যাচ্ছে। মনের বিরুদ্ধে বুকের ভেতর কষ্ট চেপে রাখা আর কান্নার ফলে তের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10 মধ্যে তে পিটপিট করে চোখ মেলল। জঙ্কুক ছাদের ফ্লোরে বসে তের 2 হাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। জঙ্কুকের বিধ্বস্ত চেহারা দেখে তের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। কি হয়েছে তোর? মাথাটা কেমন জানি করছে। এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়। তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে তাই না? আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি তুই স্বেচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই জঙ্কুকে আর পাবি না। চুপচাপ রুমে যা। আমি রুমে যাব না। রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? চাঁদটা খুব সুন্দর তাই না? তোর থেকে বেশি না। যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি, সেই অনলে ঘি নাইবা ঢাললেন। আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নই। এর জন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে। আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন। হয়তো। আপনি বড্ড নিষ্ঠুর। তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে। আমি এখন কি করব? নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস।
তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে সুগাকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপ্পিদের সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে, হোক রাত 2টা কিংবা দুপুর 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি। যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্ন দেখে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সবসময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দিস, তবে আমি জঙ্কুক তোকে চিনি না। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার জঙ্কুককে দেখছে। তের অস্থিরতা বুঝতে পেরে জঙ্কুক শান্ত স্বরে বলল, শরীর কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ। ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। চল তোকে রুমে দিয়ে আসি। আমি রুমে যাব না, এখানেই থাকবো। জঙ্কুক নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে তেকে কাছে টেনে জঙ্কুকের উরুতে শুয়ে দিয়েছে। আচমকা জঙ্কুকের সংস্পর্শ তেকে নাজেহাল করে তুলছে। তবে জঙ্কুকের সেদিকে বিশেষ মনোযোগ নেই। জঙ্কুক ব্যস্ত তের লম্বা চুল সামলাতে। তের বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না। সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। জঙ্কুকের এক হাত তের চুলে খুব যত্ন সহকারে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে ভেতরে ভেতরে জঙ্কুকের কোল থেকে ওঠার চেষ্টা করছে। আচমকা জঙ্কুক অন্য হাতে তের পেটের পাশে হাত রেখে তের শরীর সোফার মাঝ বরাবর এনে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো। তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। জঙ্কুকের ভারী কণ্ঠের হুমকিতে তে সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে থেকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। তে উজ্জ্বল আলোতে জঙ্কুকের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে বলল, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসা শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? কি ভাবছেন? কিছু না। তে অসীম আকাশে জলজল করা চাঁদের পানে চেয়ে আছে, আর জঙ্কুক নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আছে তের মায়াবী আদলে। জঙ্কুকের বুকের বাঁ পাশে যে চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ জঙ্কুকের কোলে শুয়ে আছে। জঙ্কুক না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়া নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল 10 আর কত সময় পেরিয়েছে সেদিকে কারো হুঁশ নেই। তে জঙ্কুকের কোলে শুয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। প্রায় শেষ রাতের দিকে জঙ্কুক থেকে তার রুমে এনে মাথায় হাত বুলিয়ে আলতোভাবে তার কপালে একটা চুমু খেয়ে বলল, খুব মিস করবো তোকে। জঙ্কুক উঠে যেতে নিলে তে ঘুমের মধ্যেই জঙ্কুকের টি শার্ট খামছে ধরেছে। জঙ্কুক উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া জঙ্কুকের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ তের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। তে আধো ঘুম থেকেই আশেপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তে এক লাফে শোয়া থেকে উঠে আগ পাশ না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও তে থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে জঙ্কুকের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো। দরজার বাহিরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে। সদ্য ঘুম ভাঙায় ঠিক মতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও সুগা সকিনা সহ নিচের প্রতিটা রুমে জঙ্কুককে খুঁজছে। এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষ নেই। তে মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে থামলো। গত রাতে যে সোফায় জঙ্কুকের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সাথে হেলান দিয়ে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। তেকে থামানোর জন্য জঙ্কুক, সুগা, সকিনা কেউই আজ উপস্থিত নেই। তে চিৎকার করে কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। ঘন্টা দুয়েক পর তে আবারও দৌড়ে রুমে এসে দেখলো টেবিলের উপর একটা চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নের মতো সত্যি হয়ে ফিরবো কোন এক অবসন্ন অপরাহ্নে, অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। তে জঙ্কুকের সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ফ্লোরে বসে শার্ট জড়িয়ে আবারও কাঁদতে শুরু করেছে। 2টার দিকে সুগা বাসায় এসে খাবার নিয়ে তের রুমের সামনে হাজির হয়। বনু। সুগার ডাক শুনে তে জঙ্কুকের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। মাত্র উঠেছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। তে হাত মুখ ধুয়ে আসতেই সুগা ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। এখন খাবো না, খিদে নেই। তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় তে জিজ্ঞাসা করলো, জঙ্কুক ভাই কখন গেছে? সকালে। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। জঙ্কুক ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে। গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি।
জাঙ্কুক সকাল থেকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউ রিসিভ করছে না, এমনকি সুগাও না। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের শরীর ঘামতে শুরু করেছে, বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আগপাস না ভেবেই কল দিল নামজনের নাম্বারে। কখন পৌঁছালে? সবকিছু ঠিকঠাক আছে তো? তুমি সুস্থ আছো? জি আলহামদুলিল্লাহ, রাতে এসেছি। বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? সবাই কোথায় গেছে? হাসপাতালে। কেন? কার কি হয়েছে? গতকাল রাত থেকে মামুনের জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনো হাসপাতালে। আমি আসার সময় দেখে এসেছি, ঘুমাচ্ছে। তুমি বরং সুগাকে কল দাও। ঠিক আছে, রাখছি। জঙ্কুক কল কেটে সঙ্গে সঙ্গে সুগার নম্বরে কল দিল। সুগা কিছু বলার আগেই জঙ্কুক রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় তোর নেই। এত ব্যস্ততা তোমাকে কে বলছে? বাহ, তার মানে তুই আমাকে জানাতেও চাইছিলি না। বিষয়টা এমন না তুমি এতটা জার্নি করে গেলে, ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাকা দুশ্চিন্তার বিষয়। খুব ভালো বলেছিস। ভাইয়া প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। বোনের শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে, মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করায় এমনটা হয়েছে। ডাক্তার বলেছে সিরিয়াস কিছু না। তবে তবে কি? ডাক্তার আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার সময় তোকে 100 বার করে বলেছি ওকে একা ছাড়িস না, তারপরে তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর বোনকে যত্নে রাখিস। এক আকাশম অভিমান নিয়ে জঙ্কুক কথাগুলো বলে কল কেটে ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে তের শরীরের অবস্থা এখন অনেকটাই খারাপ। জঙ্কুক যাতে দুশ্চিন্তা না করে তার জন্য সুগা ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। তের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা জঙ্কুকের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। সুগা রুমে এসে তের দিকে তাকিয়ে মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যি দুঃখিত ভাইয়া। সুগা চেয়ারে বসে জঙ্কুককে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু জঙ্কুকের কোনো রেসপন্স নেই। জঙ্কুকে ঠিক মতো ফসাইছিনি? কথা কইছিলা ওর লগে? হ্যাঁ। মামুনির অসুস্থতার কথা কি জানাই দিছো? আমি জানাইনি, তবে হয়তো বরাবর জানিয়েছে। ভাইজানের কি দরকার ছিল জানানোর? এখন ফুলাডাই শুধু শুধু চিন্তা করব। 5 দিনের প্রখর অসুস্থতা অবসান করে আস্তে শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে। এই 5 দিনের জ্বরের ঘরে দুনিয়াবি কোনো হদিশ ছিল না তের। আজ সন্ধ্যের আগে আগে বিছানা থেকে উঠে বেলকুনিতে এসে দাঁড়িয়েছে। জঙ্কুক বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে জঙ্কুকের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। তে মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। ইদানিং সুগাও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। সবাই টুকিটাকি কথা বলছে। জঙ্কুক ফোন করছে, লও কথা কও। হ্যালো জঙ্কুক বাবা, কেমন আছোস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো মামুনি? আমরা আর কেমন থাকমু, 5 দিন পর তের একটু হুশ আইছে। এই শরীরের লয়ে যে কি করমু বুঝতাছি না। তোর কি অবস্থা? তোরে কোল দিলেই পাওয়া যায় না, হেন গিয়ে কি আমগরি মনে পড়ে না তোর? সবকিছু গোছাতে একটু সময় লাগছে। তের লগে কথা কবি? এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি। জঙ্কুক সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তে অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। তের খাওয়াই দাও, ওষুধ খাওয়াই তো ওই বুদো। ইয়ঞ্জন খাবার আনতে নিচে গেছে। এই সুযোগে তে ফোন হাতে নিয়ে জঙ্কুকের নম্বরে কল দিল। একবার দুইবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। জঙ্কুকের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে তের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম হচ্ছে। তের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে জিমিন কল দিয়ে কথা বলছে। এর মধ্যে ইয়ঞ্জন খাবার নিয়ে চলে আসে। কেডা কল দিছে? জিমিন।
সিঁড়িটা তোরে দেহনির লেগে হাসপাতালও গেছে, কিন্তু তোর অবস্থা খারাপ আছিল, তুই বুঝতে পারস নাই। জিমিন হাসপাতালে গিয়েছিল? হ, তে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার জাঙ্কুকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু জাঙ্কুক মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। জিমিন ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তেকে দেখার জন্য বাসায় আসে। আজ সুগা আগে থেকে বাসায় ছিল। জিমিনকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে এলো। তে কোথায়? বনুর রুমে। জিমিন তের রুমে চলে গেছে। সুগা কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে গিয়ে চা নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে তের রুমের সামনে এসে বলল, আসবো? হ্যাঁ আসো। সুগার হাতে নাস্তা দেখে তে আহম্মকের মতো তাকিয়ে আছে। জিমিন চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। ভাইয়া তুমি নাস্তা নিয়ে এসেছো? হ্যাঁ। আম্মু কোথায়? আম্মু আর বড় আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকিনি। সুগা চায়ের কাপ জিমিনের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, চিনি হয়েছে কিনা দেখো।